গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আজ আপনারা শুনবেন আমার জন্মান্তরের কাহিনী। আজকের গপ্প আমার না থুড়ি, কাশীনাথের জন্মান্তর। রচনা পরশুরাম। শুরু হচ্ছে আজকের গপ্প। জয় মা, জয় মা কালী। এই গল্পের কিছু শব্দ প্রাপ্তবয়স্কদের জন্য। প্রায় 150 বছর আগের কথা। তখন কলকাতার বাঙালি হিন্দু সমাজে নানান রকম পরিবর্তন আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা দেয়নি। কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি, দিগ্গজ পণ্ডিত। যেমন তার শাস্ত্রজ্ঞান, তেমনই বিষয়বুদ্ধি। তার সন্তানরা কলকাতা, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে। কিন্তু তিনি নিজে তার গ্রামেই থাকেন। জমিদারি দেখেন, তেজারতি আর দেব সেবা করেন, একটি চতুষ্পাঠীর ব্যয় নির্বাহ করেন। একদিন শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, তার ইষ্টদেবী কালীমাতা আবির্ভূত হয়ে বলছেন, বৎস কাশীনাথ, তোমার বয়স 100 বর্ষ অতিক্রম করেছে। তুমি সুদীর্ঘকাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ। আর কেন, এখন দেহ রক্ষা করো। কাশীনাথ বললেন, মা কৈবল্য দায়িনী, এখন তো মরতে পারবো না মা। আমার ভরা সংসার, চতুর্থ পক্ষের স্ত্রীও এখন বেঁচে আছেন, 18টি পুত্র কন্যা, 125টি মতো পৌত্র পৌত্রীর দৌহিত্র দৌহিত্রী, প্রপৌত্র প্রদৌহিত্র প্রভৃতি বোধ হয় 1000 খানেক মতো জন্মেছিল। তারা অনেকে মরেছে, কিন্তু এখনো প্রচুর জীবিত আছে। তাছাড়া বিস্তর শিষ্য আমার চতুষ্পাঠীতে পড়ে। আমি তাদের পালন করি ও অধ্যাপনা করি। এইসব স্নেহভাজনদের ত্যাগ করা অতীব কষ্টকর। তোমার জন্যে একটা বৃহৎ মন্দির নির্মাণের সংকল্প করেছি, তাও উদযাপন করতে হবে। ওই কলকাতার খ্রিস্টানি অনাচার যদি এই গ্রামে প্রবেশ করে, তবে আমাকেই তো তা রোধ করতে হবে। আমার ছেলেদের দিয়ে কিচ্ছু হবে না, তারা স্বার্থপর, নিজেদের ধান্দা নিয়েই ব্যস্ত। বয়স বেশি হলেও আমার শরীর এখনো শক্ত আছে। অতএব কৃপা করে আর 10টি বছর আমাকে বাঁচতে দাও মা। কালীমাতা ভ্রুকুটি করে অন্তর্নিহিত হলেন। পরদিন প্রাতঃকালে কাশীনাথ সার্বভৌমের চতুর্থ পক্ষের স্ত্রী পত্নী রাসেশ্বরী বললেন, শুনছ? আরে আজ যে তোমার 3টি প্রপৌত্র পুত্র আর 5টি প্রদৌহিত্র পুত্রের অন্নপ্রাশন, তার হুঁশ আছে? শোনো না, তুমি চট করে স্নানান্নিখানা সেরে এসো দেখি, তোমাকেই তো হোমযজ্ঞ করতে হবে। গঙ্গা স্নান করে এসে কাতর কণ্ঠে কাশীনাথ বললেন, সর্বনাশ করেছে গিন্নি, সর্বনাশ করেছে। আমাকে কাল সাপে কামড়েছে গো,
কাল সাপে কামড়েছে, আমার মৃত্যু আসন্ন। আহ, আহ, আহ। মা করালো বদনী, হে কি করলে? হায় 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 হায়, সংকল্পিত কর্ম সমাপ্ত না হতেই আমাকে পরলোকে পাঠাচ্ছ? শাস্ত্রে বলে, যার যেমন ভাবনা তার তেমনই সিদ্ধি লাভ হয়। কাশীনাথ যদি শ্রীরামপুরের পাদ্রীদের কবলে পড়ে খ্রিস্টান হতেন, তবে মৃত্যুর পর শেষ বিচারের প্রতীক্ষায় তাকে সুদীর্ঘকাল জড়ীভূত হয়ে থাকতে হতো, সরীসৃপেরা যেমন শীতকালে থাকে আর কি। কিন্তু ভাগ্যক্রমে তিনি অতি নিষ্ঠাবান হিন্দু ছিলেন, সেই জন্যে তার পারলৌকিক পরিণাম অবিলম্বে সংঘটিত হলো। মৃত্যুর পরে কাশীনাথ উপলব্ধি করেন তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্যে অবস্থান করছেন। তার প্রাণহীন দেহ অঙ্গনের তুলসী মঞ্চের সম্মুখে পড়ে আছে। তার পত্নী আর আত্মীয়বর্গ চারিদিকে বিলাপ করছে। প্রতিবেশীরা বলছে, আমার জীবনটা ফাঁকা করে তুমি চলে গেলে গো। আমার কি হবে গো? ক্ষণকাল পরেই তিনি প্রচণ্ড বেগে বোম মার্গে দক্ষিণ দিকে বাহিত হয়ে যমলোকে উপনীত হলেন। যম বললেন, এসো এসো এ কাশীনাথ, তোমার সুকৃতি এবং দুষ্কৃতির বিচার এবং সেই অনুযায়ী ব্যবস্থা আমি করে রেখেছি। সংক্ষেপে বলছি, শোনো। তোমার পুণ্যকর্মের তুলনায় তোমার পাপকর্ম অল্প। রামগতি ভট্টাচার্যের জমির কিছু অংশ তুমি অন্যায়ভাবে দখল করেছিলে বাবা। 3 বার আদালতে মিথ্যে হরফ দিয়েছিলে। প্রথম ও মধ্যবয়স, ও বাবা, বন্ধুপত্নী ও বন্ধুস্থানীয় কয়েকজনের প্রতি কুদৃষ্টিপাত করেছিলে। এছাড়া মুশরিকের মতো অজস্র সন্তান উৎপাদন করেছিলে। অন্তিমকাল পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিল। এছাড়া আর যা করেছো সবই সৎকর্ম। নিয়মিত দুর্গোৎসব আদি করেছ, গঙ্গা স্নান, তীর্থ ভ্রমণ, বার প্রতাদি এবং ব্রাহ্মণের যাবতীয় কর্তব্য পালন করেছ। কখনো অখাদ্য কুখাদ্য ভোজন করনি। তাই দুষ্কৃতির জন্য তুমি 50 বছর নরক বাস করবে। তারপর পুণ্যকর্মের ফলস্বরূপ 100 বৎসর স্বর্গবাস করবে। আচ্ছা আচ্ছা, এখন যাও, এখন যাও, কর্মফল ভোগ করো গিয়ে। নির্দিষ্টকাল নরক ভোগ আর স্বর্গভোগের পরে কাশীনাথ পুনর্বার যমের সামনে এলেন। যম বললেন, ওহে কাশীনাথ, তোমার আগের কর্মফল ভোগ সমাপ্ত হয়েছে। এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। বিধাতা তোমার উপরে প্রসন্ন হয়েছে। তুমি অভীষ্ট কুলে জন্মগ্রহণ করতে পারো। আচ্ছা আচ্ছা, বলো কি প্রকার জন্ম চাও? ধনী বণিকের বংশধর হয়ে, না দরিদ্র জ্ঞানী ধর্মাত্মা পুত্র রূপে, না শুচিনাং শ্রীমাত্তাং গৃহে? কাশীনাথ উত্তর দিলেন, ধর্মরাজ, মৃত্যুকালে আমার অনেক কামনা অতৃপ্ত ছিল। দয়া করে এই ব্যবস্থা করুন যাতে আমার বর্তমান বংশধরের গৃহেই প্রত্যাবর্তন করতে পারি। আমার প্রপৌত্রের পুত্র শ্রীমান ভবানীচরণ আমার অতিশয় স্নেহভাজন ছিল। তারই সন্তান করে আমাকে ধরাধামে পাঠান। কি বলছো হে কাশীনাথ? জীবৎকালেই তুমি অধস্থন 5 পুরুষ পর্যন্ত দেখেছিলে। তোমার মৃত্যুর পর 150 বছর কেটে গেছে, তাতে আরো 6 পুরুষ হয়েছে। এখন যে বংশধর
যে তোমার সপিণ্ডীয় নয়, তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক? তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে? আরও তো ভালো ভালো বংশ আছে। প্রভু, দয়া করে সেই অধস্তন 11 সংখ্যক বংশধরের গৃহেই আমাকে পাঠিয়ে দিন। ব্যবধান যতই থাকুক, সে আমার তথা শ্রীমান ভবানীচরণের সন্তান, অতীব স্নেহের পাত্র। তাকে দেখার জন্য আমি উৎকণ্ঠ হয়ে আছি। তুমি তাকে চিনবে কি করে? তোমার বর্তমান কোনো স্মৃতি মনে থাকবে না। জ্ঞানহীন ক্ষুদ্র শিশু রূপে প্রসূত হয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু বিগত কালের সঙ্গে তোমার নবজীবনের কোনো যোগ থাকবে না। প্রভু, আমার প্রার্থনাটি অবধান করুন। নারী গর্ভে 9 মাস 10 দিন বাস করার পর শিশু রূপে ভূমিষ্ঠ হতে আমি চাই না। জ্ঞানবান জাতিস্বর করেই আমাকে পাঠিয়ে দিন। মরবার সময়, ও বাবা, তোমার বয়স 100 বছরের কিঞ্চিত অধিক ছিল। তো তুমি কি সেই বয়স নিয়ে জন্মাতে চাও? আগে না না, জরাজীর্ণ অথর্ব হয়ে যদি পৃথিবীতে যাই, তবে নবজন্ম কদিন ভোগ করব? আমাকে এই 25-30 বছরের যুবা করে পাঠিয়ে দিন। তোমার আকাঙ্ক্ষা অতি অদ্ভুত। গর্ভবাস করবে না, যুবা রূপে জন্ম লাভ করবে, পূর্ব স্মৃতি বিদ্যমান থাকবে, বর্তমান বংশধরের গৃহে অকস্মাৎ অবতীর্ণ হবে, এই তো তুমি চাও? কি অদ্ভুত অভিপ্রায়। আগে আগে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই হবে। দেখাই যাক না এর ফল কি হয়। তোমার তোমার গোত্র কি? ভরদ্বাজ। যমরাজ মুহূর্তকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন। তারপর বললেন, ধরাধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে। তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশু রূপে ভূমিষ্ঠ হতে, তবে ক্রমে ক্রমে বর্তমান অবস্থায় অভ্যস্ত হয়ে যেতে। কিন্তু অদৃষ্টপূর্ব সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে। তোমার অসুবিধা যাতে অত্যাধিক না হয়, তার জন্য আমি যথাযথ ব্যবস্থা করব। যম তার অনুচরকে বললেন, আজ দ্বিপ্রহরাত্রিরে এই জীবাত্মা 30 বছরের যুবারূপে ধরাধামে ফিরে যাবে। একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দিও, সেই সঙ্গে কিঞ্চিত অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও। বর্তমান কালের উপযুক্ত পরিচ্ছেদ, নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থ একে দেবে। একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে। তারপর কলকাতা নগরীতে গিয়ে শ্রী মধুসূদন রোডের 3 নম্বর বাড়ির ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেবে। ওহে কাশীনাথ, তোমার বংশধর চক্রধর মুকুজ্জের কাছে তোমাকে পাঠাচ্ছে। তোমার পূর্ব নামই বজায় থাকবে। যদি দেখো যে বর্তমান সমাজ অবস্থা তোমার পক্ষে কষ্টকর, কিছুতেই তুমি সইতে পারছো না, তবে ওই নিষ্ক্রান্তি বটিকাটি খেয়েও। তাহলে তৎক্ষণাৎ জমালোকে ফিরে আসবে এবং অবিলম্বে পুনর্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে। বুঝেছ? চক্রধর মুখুজ্জে ধনী লোক, বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। 3 নম্বর শ্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি। সকালে 8টার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না। কিন্তু আজ ভোরবেলায় তার স্ত্রী সুরূপা ওই হঠাৎ ঠেলা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিলেন। চক্রধর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নিচে গোলমাল হচ্ছে, শুনতে পাচ্ছ না? বারান্দায় দাঁড়িয়ে খোঁজ নাও কি হয়েছে। আমার বাপু ভয় করছে। চক্রধর বারান্দা থেকে দেখলেন গেটের সামনে অনেক লোক জমা হয়ে রয়েছে।
ওই কলরব ওখান থেকেই হচ্ছে। প্রশ্ন করলেন, কি হয়েছে কি হয়েছে? ফুল না হাত কি মনে হচ্ছে? নিঃশ্বাস পড়ছে তো রে। ওখানে ওখানে নাকের নাকের তলায় চোখে একটু জল দিয়ে তো আর করা যাবে। এই লাল বাহাদুর, কি হয়েছে? बाबू एक आदमी फटक के सामने जो रास्ता আছে না ওর উপর পড়ে আছে, বুঝা যাচ্ছে না কিছু জিন্দা আছে না মুর্দা আছে। নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকের ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে আগন্তুক বেহুশ হয়ে শুয়ে আছে। বার কতক জোরে ঠেলা দিতে লোকটি মিট মিট করে তাকালো। তারপর আস্তে আস্তে ওই হাই তুলে তুড়ি দিয়ে বলল, তারা ব্রহ্মময়ী, করালো বদনে কোথায় আনলে মা? কে হে তুমি? এখন নেশা ছুটেছে? কি খেয়েছিলে, মদ না চন্ডু? আমি শ্রী কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম, আবার এসে পৌঁছেছি। তুমি চক্রধর, শ্রীমান ভবানীচরণের বংশধর? আহা, কত বড়টি হয়েছ। ঘরে চলো, ঘরে চলো বাবাজি, সব কথা বলছি। কাশীনাথের আত্মকথা শুনে চক্রধর স্থির করলেন লোকটি নেশাখোর নয়, মিথ্যেবাদী জুয়াচোরও নয়, কিন্তু এর মাথা খারাপ। প্রশ্ন করলেন, তোমার ওই ব্যাগে কি আছে? তা তো জানি না, তুমি খুলে দেখো। এই যে আমার পৈতেতে চাবি বাঁধা আছে, খুলে নাও। চক্রধর ব্যাগ খুললেন। গোটা কতক ওই ধুতি, গেঞ্জি, পাঞ্জাবি, একটা এন্ডির চাদর, একজোড়া চটি, একটা গামছা, আরশির চিরুনি ইত্যাদি। নিচে একটা পোর্টফোলিও, সেটা খুলে চক্রধর আশ্চর্য হয়ে দেখলেন প্রায় 5 লাখ টাকার গভর্নমেন্ট কাগজ এবং ভালো ভালো শেয়ার, নগদ 2000 টাকার নোট, আর সাথে 10 টাকার আধুলি সিকিয়ানি ইত্যাদি। সবই তোমারই নামে দেখছি, কি করে পেলে? কিছুই জানি না বাবাজি, সবই জগদম্বার লীলা আর যমরাজের ব্যবস্থা। চক্রধর অনেকক্ষণ ভাবলেন। লোকটি পাগল হলেও গুছিয়ে কথা বলে, একে হাতছাড়া করা চলবে না, বাড়িতেই রাখতে হবে, চিকিৎসাও করাতে হবে। বয়স তো বেশি নয়, বড় জোর 30। তার একমাত্র মেয়ের বিবাহ হয়ে গেছে, কিন্তু তার ভাইজি তো রয়েছে। এই কাশীনাথের সঙ্গে বিয়ে দিলে সেই বাপ মরা মেয়েটার একটা চমৎকার গতি হয়ে যায়। 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট কি সোজা কথা? লোকটা যদি 3 বছর আগে আসতো তবে চক্রধর নিজের মেয়ের সঙ্গেই বিয়ে দিতেন। শোনো হে কাশীনাথ, তুমি আমার পূর্বপুরুষ হলেও আপাতত আমার চাইতে অনেক ছোট। তোমার বয়স বোধহয় 30 হবে, আর আমার হলো গিয়ে 60। তোমার ইতিহাস আমি জানলুম, কিন্তু আর কাউকে বলো না, লোকে তোমাকে পাগল ভাববে। তুমি আমার জ্ঞাতি। ছেলেবেলায় তোমার পাড়াগা থেকে এক সন্ন্যাসীর সঙ্গে পালিয়েছিলে, এখন সন্ন্যাসে অরুচি হওয়ায় আমার আশ্রয়ে এসেছো। এই তোমার পরিচয়। তুমি আমাকে বলবে কাকা বাবু, আমি তোমাকে বলবো কাশী বাবাজি। তোমার সম্পত্তির কথা খবরদার কাউকে বলো না, বুঝলে? হ্যাঁ, বুঝেছি, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো কি করে? তুমি তো দেখছি মেলেচ্ছ হয়ে গেছো। পেঁয়াজের গন্ধ পাচ্ছি, পাশের জমিতে মুরগি চড়ছে। একটা প্রৌঢ়াকে দেখলুম চটি জুতো পরে চটাং চটাং করে সিঁড়ি দিয়ে নেমে এলো, ঘোমটা নেই, প্যাট প্যাট করে আমার দিকে চাইলো। আমি তোমার কাকিমা। ও, তা বেশ, কিন্তু স্ত্রী লোক জুতো পরে কেন? ঘোর কলি, ঘোর কলি। ঠিক ঠিক বলেছ বাবাজি, ঘোর কলি। এই কলিযুগের সঙ্গেই তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তুমি তো বোধ হয়
মুসলমান বাবুর্চির রান্না খাও, তা আমি মরে গেলেও খেতে পারবো না। না না, বাবুর্চি আছে বটে, কিন্তু মুসলমান নয়, হরিজন, যাতে চামার। রাধা মাধব, রাধা মাধব, আমি সপাকে খাবো। আজ শুধু ফলাহার, আর আমার থাকার আলাদা ব্যবস্থা করে দাও। বেশ তো, আমার বাড়ির নিচের তলায় পূর্ব দিকের অংশে তুমি থাকবে, একেবারে আলাদা, নিরিবিলি। চন্দনা, ও চন্দনা। একটি মেয়ে ঘরে এলো। চক্রধর বললেন, এটি আমার ভাইজি, প্রণাম করে। উনি তোর কাশি দাদা, দুঃসম্পর্কে আমার ভাইপো। চন্দনা প্রণাম করে চলে গেল। কাশীনাথ বললেন, তোমাদের কাণ্ড তো আমি কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটার মাথায় সিঁদুর নেই কেন? কপাল পুড়েছে নাকি? না না, ওর বিয়ে হয়নি, খুব ভালো মেয়ে, বিয়ে পাশ করেছে। দুর্গা দুর্গা দুর্গা, এত বড় ধাড়ি মেয়ের বিয়ে হয়নি? বিবি বানাচ্ছ দেখছি। আচ্ছা আচ্ছা কাশীনাথ, তোমার বিবাহের মতলব আছে তো? আছে বই কি, একজন ভালো ঘটক লাগাও। আমার ভাইজি, চন্দনাকে বিয়ে করো না। তুমি কি উন্মাদ হলে নাকি চক্রধর? হ্যাঁ, এক গোত্রে বিবাহ হবে কি করে? তাছাড়া ওই রকম বেহায়া স্ত্রী আমার পোষাবে না। সৎ বংশের লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে চাই। বিদ্যে দরকার নেই, রান্নাবান্না আর ঘরকন্না সব কাজ জানবে, ভারব্রত পালন করবে। তোমার গিন্নি আর ভাইজির মতো ধিঙ্গি হলে চলবে না। মুশকিলে ফেললে কাশীনাথ, তুমি যেরকম পাত্রী চাও তেমন মেয়ে ভদ্র ঘরে আজকাল লোপ পেয়েছে। আচ্ছা আচ্ছা, যতটা সম্ভব তোমার পছন্দসই পাত্রীর জন্য আমি চেষ্টা করব। এখন তুমি স্নান আর সন্ধ্যান্নিক সেরে আহারাদি করো। চক্রধর মুখুজ্জে ভাবতে লাগলেন, লোকটা পাগল, কিন্তু কথাবার্তা অসংলগ্ন নয়। সেকেলে মতিগতি হলেও বুদ্ধিমান বলা চলে। আশ্চর্য ব্যাপার, কাশীনাথ এত টাকা পেল কোথা থেকে? সে যাই হোক, ওকে আটকে রাখতে হবে। সম্পত্তি যাতে আমার কাছে গচ্ছিত রাখে তার ব্যবস্থা করতে হবে। চন্দনার সঙ্গে বিয়ে হলে খাসা হতো, একেবারে আমার হাতের মুঠোয় এসে পড়তো। কিন্তু ওর পছন্দ মতো পাত্রী বা পাই কোথায়? সেকেলে নিষ্ঠাবতী মেয়ে হবে, পাগল স্বামীকে সামলাবে, আবার আমার বসেও চলবে। আচ্ছা, গয়েশ্বরীর সঙ্গে বিয়ে দিলে হয় না? তার তো খুব নিষ্ঠা, আচার বিচার, বুদ্ধি খুব, আমাকেও খাতির করে, আর সব বিষয়ে আমার মত নেয়। টাকার লোভে কাশীনাথকে বিয়ে করতে হয়তো রাজি হবে, কিন্তু বয়সের তফাৎটা যে বড্ড বেশি। চক্রধরের মাথায় একটা বুদ্ধি এলো। গয়েশ্বরী সম্পর্কে চক্রধরের ভাগ্নি, জাটতুতো বোনের মেয়ে। বয়স প্রায় 50 হলেও এখনও তিনি কুমারী। বাপ মা অল্প বয়সে মারা গেলে চক্রধরই অভিভাবক হয়েছিলেন, কিন্তু তাকে ভাগ্নির তত্ত্বাবধান বেশি দিন করতে হয়নি। গয়েশ্বরী অসাধারণ মহিলা। অল্প লেখাপড়া আর নানান রকম শিল্পকর্ম শিখেই তিনি স্বাবলম্বিনী হলেন। তার নারী বস্ত্রশালা খুব লাভের ব্যবসা। 5 জন উদ্বাস্তু মেয়ে আর 2 জন দর্জি গয়েশ্বরীর দোকানে কাজ করে। 3টি সেলাইয়ের কল চলে, খদ্দেরের খুব ভিড়। চক্রধর অনেকবার ভাগ্নির বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু গয়েশ্বরী বলেছেন, ও সব হবে না, আমি কত কষ্ট করে ব্যবসাটি খাড়া করেছি, আর এখন একটা উটকো মিনসে এসে কর্তামি করবে, তা আমি সইব না। চক্রধর স্থির করলেন খুব সাবধানে কথাটা পাত্র আর পাত্রীর কাছে পারতে হবে। দৈবক্রমে 4 দিন পরেই কাশীনাথ আর গয়েশ্বরীর একটা সংঘর্ষ হয়ে গেল। তখন চক্রধরের বাড়িতে একতলার পূর্ব দিকের অংশে
কাশীনাথ স্বতন্ত্র হয়ে বাস করছিলেন। তিনি সপাকে খান। চক্রধরের একজন পুরনো চাকর তার ফরমাস খাটে। একদিন সকালবেলা প্রাতকৃত্য সেরে কাশীনাথ গড়িয়াহাট মার্কেটে বাজার করতে গেছেন। জামাই ষষ্ঠীর জন্য সেদিন বাজারে খুব ভিড়। কাশীনাথ অত্যন্ত বিরক্ত হয়ে ভাবছিলেন, এই যে ঘোর কলি, 12 আনাসের বেগুন, সব জিনিসই অগ্নিমূল্য। এ দেশে কি মন্বন্তর হয়েছে নাকি? কাশীনাথ দুটি কাঁচকলা কিনবেন বলে ভিড়ের মধ্যে সাবধানে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় অকস্মাৎ ধপাস করে গয়েশ্বরীর সঙ্গে তার কলিশন হলো। কাশীনাথের অপরাধ নেই, তিনি রোগা বেটে মানুষ। পিছনের ভিড়ের ওই ঠেলা সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই গয়েশ্বরী উল্টো দিক থেকে আসছিলেন। তিনি স্থূলকায়, সুতরাং তার দেহেই পতনোন্মুখ কাশীনাথের ধাক্কা প্রতিহত হলো। গয়েশ্বরী পড়ে গেলেন না, তবে অত্যন্ত রেগে গিয়ে বললেন, মরুন, এই ছোড়া, নেশা করেছিস নাকি? ভদ্রলোকের মেয়ে গায়ে ঢলে পড়িস, এত দূর আসপর্ধা। ক্ষমা করবেন ঠাকুরন, ভিড়ের চাপে এমন হলো। আমি ইচ্ছে করে অপরাধ করিনি। 100 বার অপরাধ করেছিস, হতভাগা, বেহায়া, বজ্জাত। একদল লোক গয়েশ্বরীর পক্ষ নিয়ে আর এক দল লোক কাশীনাথের হয়ে তুমুল ঝগড়া আরম্ভ করলো। গানের তোলা এমন বাজাবো না, মেয়েদের সাথে ছেড়খানি। হ্যাঁ, অমনি না, সব দোষ পুরুষের, তাই না? তাই তো কাকা, নোলাটা বুঝে নাও। কি রে, মেয়ে দেখলেই চুলকানেন নাকি? গয়েশ্বরীকে অনেকেই চেনেন। একজন টিকিধারী পুরুত ঠাকুর বললেন, ও গয়া দিদি, না 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 না, ব্যাপারটি তো সোজা নয়, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। 4-5 জন চিৎকার করে বলতে লাগলো, নিশ্চয় নিশ্চয়, তুমি লোকটা কে? পাড়াগা থেকে এসছো বুঝি? ধাক্কা লাগবার আর মানুষ পেলে না, গয়েশ্বরী দেবীর গায়ে ঢলে পড়লে? কোন আক্কেলে? এক্ষুনি বার কর 50 টাকা, প্রায়শ্চিত্তের খরচ, নইলে তোমার নিস্তার নেই। এই সময় চক্রধরের চাকর এসে পড়ায় কাশীনাথ বেঁচে গেলেন। পুরুত ঠাকুর বললেন, তা বেশ তো, গয়া দিদি আর এই কাশীনাথ ছোকরা দুজনেই যখন চক্রধর বাবুর আপনার লোক, তখন তিনিই মীমাংসা করবেন। চক্রধর মুখুজ্জে বুঝলেন যে তপ্ত অবস্থায় ঘা দিলেই লোহার সঙ্গে লোহা জুড়ে যায়। তিনি কাল বিলম্ব না করেই প্রথমে তার ভাগ্নিকে প্রস্তাবটি জানালেন। গয়েশ্বরী আশ্চর্য হয়ে বললেন, তোমার মাথা খারাপ হয়েছে নাকি মামা? চক্রধর সবিস্তারে জানালেন। লোকটি বাতিগ্রস্ত হলেও ভালো মানুষ, সহজেই পোষ মানবে, আর তার বিস্তর টাকাও আছে। বয়স কম, তাতে কি হয়েছে? আজকাল ওসব কেউ ধরে না। গয়েশ্বরী অতি বুদ্ধিমতী মহিলা, অতএব মামার প্রস্তাবটি তার সহজেই পছন্দ হলো। পরিশেষে বললেন, তা ও ছোড়া যদি রাজি হয় তো আমার আর আপত্তি কি? লোকে কি বলবে তা আমি গ্রাহ্য করি না। কাশীনাথ অত সহজে বাগ মানলেন না, বললেন, কি পাগলের মতো বলছো চক্রধর কাকা? গয়েশ্বরীর বয়স যে আমার প্রায় ডবল। না, সেকালে কুলীন কন্যার অমন বিবাহ হতো বটে, কিন্তু আমি তো আর পেশাদার পানিগ্রাহী নই। ভালো করে সব দিক ভেবে দেখো কাশী বাবাজি, মেয়েটি অতি নিষ্ঠাবতী, সব রকমের বাধ্যতা পালন করে যায় আমরা ষষ্ঠী পর্যন্ত। দর্জির দোকান চালায় বটে, কিন্তু ওর চালচলন তোমারই মতন সেকেলে। দোকানটা তোমারই হাতে আসবে, তোমার আয় বেড়ে যাবে। কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাৎ। তা ঠিক কথা, তবে তোমার ইতিহাস যা বলছে তাতে তোমার আসল বয়স এখন ওই 250-এর বেশি, আর গয়েশ্বরীর মোটে 49। তোমার তুলনায় তো খুকি। আরও ভেবে দেখো, তোমার শরীরটাই জোয়ান, কিন্তু মনটা তো 2 সেঞ্চুরি পিছিয়ে আছে।
গয়েশ্বরীর সঙ্গে তোমার মনের মিল সহজেই হবে। আরো একটা কথা, আধুনিক পণ্ডিতেরা বলেন মেয়েদের পূর্ণ যৌবন হয় 50-এর পরে। বর্তমান কলা খেয়েছো তো? পাকলেই সুতার হয় না, যার খোসাটি কালচিটে হয়ে কুচকে গেছে, শ্বাসটি মুজে গিয়ে একটু নরম হয়েছে, সেই পরিপক্ক কলাই অমৃত। মেয়েরাও সেই রকম। এখনকার 85-র কাছে তোমাদের ওই সেকেলে সরসি টরসি দাঁড়াতেই পারে না। চক্রধরের যুক্তি শুনে কাশীনাথ ধীরে ধীরে বসে এলেন। একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি যখন মারা গিয়েছিলাম তখন আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরীর বয়স ছিল তোমার ওই ভাগ্নি গয়েশ্বরীর মতোই। এখন তো মনে হচ্ছে রাসেশ্বরী বুঝি গয়েশ্বরী হয়ে ফিরে এসেছে। আচ্ছা, তুমি ঘটক লাগাতে পারো? আমি তো ঘটক। গয়েশ্বরীর সঙ্গে আমার কথা হয়েছে, সে রাজি আছে। এখন পাকা দেখাটা হয়ে গেলেই বিবাহ হতে পারে। আজ বিকেল বেলা তুমি তার বাড়ি গিয়ে তার সঙ্গে আলাপ করো, যাও। তবে তোমারও উপস্থিত থাকা চাই চক্র কাকা। না না, তা হয় না, শুধু তোমরা দুজনে আলাপ করবে। কাশীনাথকে দেখে গয়েশ্বরী একটু হেসে বললেন, কি হে ছোকরা, আমাকে মনে ধরেছে তো? কাশীনাথ নীরবে নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন। গয়েশ্বরী জিজ্ঞেস করলেন, তোমার নাকি 5 লাখ টাকা আছে? শোনো কর্তা, বিয়েটা চুকে গেলে সব টাকা আমার হাতে দেবে। তুমি যেরকম নেলা খ্যাপা মানুষ, তোমার হাতে টাকা থাকলে গেছে আর কি, লোকে সব ঠকিয়ে নেবে। আমার মামা বাবুটিকেও আমি বিশ্বাস করি না। ভয় নেই গয়েশ্বরী ঠাকুরন, আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূভারতে নেই। যা মতলব করেছি বলি শোনো। মেয়ে ছেলের দোকানদারি ভালো নয়। বিয়ের পর তোমার দোকানটাকে বেচে দেব, তার টাকা আর আমার যা আছে তা দিয়ে না তেজারতি করব। চক্র কাকা বলেন আজকাল জমিদারি কেনা যায় না। তোমার কিন্তু কোনো অভাব রাখবো না, এক গা গয়না গড়িয়ে দেব। এই কলকাতা হচ্ছে অসুরের শহর, ভয়ঙ্কর জায়গা। আমরা রাঘবপুর গ্রামে গিয়ে থাকবো। বাড়ি, বাগান, পুকুর, গোয়াল সব হবে। একটি দেব মন্দির আর একটি চতুষ্পাটিও হবে। গয়েশ্বরী হাত নেড়ে ঝংকার করে বললেন, মরি মরি মরি, কি মতলবে ঠাউরেছ ঠাকুর মশাই? পাগল কি আর গাছে ফলে? তুমি একটা আস্ত উন্মাদ পাগল। শোনো হে ছোকরা, তোমার স্ত্রী হলেও আমি বয়সে বড়, গুরুজন তুল্লি। আমার হেফাজতে তুমি থাকবে, আমার বশেই তোমাকে চলতে হবে। কাশীনাথ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। তারপর তারা ব্রহ্মময়ী রক্ষা করো মা বলেই চলে গেলেন। সন্ধ্যা আহ্নিকের পর কাশীনাথ ইষ্টদেবীকে নিজের অবস্থা নিবেদন করলেন। মা, এ কি বিপদে ফেললে মা? তোমারই বা দোষ কি? নিজের কুবুদ্ধিরই ফল ভোগ করছি। পৃথিবীতে কলি যে এত প্রবল হয়েছে তা তো ভাবতে পারিনি। ব্রাহ্মণের বাড়ি বাবুর্চি রাঁধছে, মুরগি চড়ছে, বুড়ি মাগিরা জুতো পরে খটমটিয়ে চলছে, ধাড়ি ধাড়ি মেয়েরা স্কুলে যাচ্ছে। ছে 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 ছে, ছোট লোকেদের আসপদ্দা বেড়ে গেছে, ব্রাহ্মণকে গ্রাহ্য করে না, সামনেই বিড়ি খায়। এখানে জাত ধর্ম কিছুই রক্ষা পাবে না। ওই গয়েশ্বরী, ও বাবা, গয়েশ্বরী একটা ভয়ঙ্করী খান্ডার মাগি। ওকে বিয়ে করলে আমার নরক ভোগের আর বাকি থাকবে না। আর চক্রধর ও চক্রধর একটা পাষণ্ড কুলাঙ্গার, আমার বংশধর হতেই পারে না। যমরাজ নিশ্চয়ই ভুল করে ওর কাছে আমায় পাঠিয়েছেন। কালী কৈবল্য দায়নি মা,
উপায় বাতলাও মা। শেষ রাত্রে কাশীনাথ স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী আবির্ভূত হয়ে হাত নেড়ে বলছেন, সরে পড় কাশীনাথ, সরে পড়। তখনই কাশীনাথের ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন এই পাপ সংসারে ফিরে আসা তার মস্ত বোকামি হয়েছে। মন স্থির করে কাশীনাথ তখনই সেই যমদত্ত নিষ্ক্রান্তি বটিকাটি গিলে ফেললেন এবং অবিলম্বে যমলোকে প্রয়াণ করলেন। সকালবেলা কাশীনাথকে পরীক্ষা করে ডাক্তার বললেন, থম্বোসিস। এত কম বয়সে বড় একটা দেখা যায় না, তবে পাগলদের এরম হয়েই থাকে। চক্রধর তখনই কাশীনাথের পৈতে থেকে চাবিটা নিতে গেলেন, কিন্তু পেলেন না। তাড়াতাড়ি ব্যাগটা দখল করতে গেলেন, কিন্তু তাও খুঁজে পেলেন না। নিশ্চয়ই গয়েশ্বরী ভোগা দিয়ে সেইটা হাতিয়েছে। এই ভেবে তিনি ভাগ্নির বাড়ি ছুটলেন। দুজনের তুমুল ঝগড়া হলো, কিন্তু ব্যাগ পাওয়া গেল না। কাশীনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার যমদত্ত সম্পত্তি যম সরকারে বাজেয়াপ্ত করেছে। শুনলেন আজকের গল্প কাশীনাথের জন্মান্তর। রচনা পরশুরাম। গল্প পাঠে এবং লাল বাহাদুরের চরিত্রে শুভম মুখার্জি, কাশীনাথের চরিত্রে ডক্টর মনসিত জানা, মা কালী এবং রাশেশ্বরীর চরিত্রে মোহনা দাস, যমরাজ এবং চক্রধরের চরিত্রে সুনয়ন মুখার্জি, সুরূপার চরিত্রে পৌলমী দাস, গয়েশ্বরীর চরিত্রে মৌ ভট্টাচার্য, পুরোহিতের চরিত্রে স্বস্তিক সরকার এবং সমবেত কণ্ঠে স্বস্তিক, শুভম, দেবজিৎ এবং সৃজন। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার এবং স্ক্রিপ্ট করেছেন শুভজিৎ জানা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনায়, তত্ত্বাবধানে এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।